নমস্কার, স্বামী টকস উইথ সুদীপ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। রামকৃষ্ণ মঠ ও মিশনে দ্বাদশ সংঘাধ্যক্ষ ছিলেন পরম পূজনীয় স্বামী ভূতেশানন্দজি মহারাজ। তার জীবনটি ছিল শ্রীরামকৃষ্ণময়। আপনারা যারা পূজনীয় মহারাজকে দেখেছেন তাদের সকলেই সেই আনন্দময় রূপের কথা মনে পড়ে। পূজনীয় মহারাজ ভক্তদের বিভিন্ন সময় নানা গল্প বলতেন। মজার সেই গল্পের ছলে নানা শিক্ষাও দিতেন। তেমনি মজার বিভিন্ন ঘটনা এবং পূজনীয় মহারাজের সঙ্গে গম্ভীরানন্দজি মহারাজের সম্পর্ক কেমন ছিল সে সম্পর্কেই আজ আমাদের এই ভিডিও। প্রথমেই যে গল্পটি আপনাদের বলবো সেটি হচ্ছে দুই কৃপণের গল্প। পূজনীয় মহারাজ এই গল্পটি কখনো কথা হলে ভক্তদের মধ্যে কৃপণ এই শব্দটি উঠে এলে কে কত বড় কৃপণ এই প্রসঙ্গে মহারাজ এই গল্পটি বলতেন। গল্পটি এরকম যে একটি গ্রামে দুজন কৃপণ থাকে। সেই কৃপণ দুজনের মধ্যে আবার প্রতিযোগিতা হয় কে বেশি কৃপণ। তো এক সন্ধ্যাবেলায় এক কৃপণের বাড়িতে আরেক কৃপণ এসেছে। যখন গল্প শুরু হলো তখন যার বাড়িতে এই গল্প গুজব চলছে সেই কৃপণ প্রদীপটি ফু দিয়ে নিভিয়ে দিল। তখন দ্বিতীয় কৃপণ বলল, কি হলো, তুমি ফু দিয়ে নিভিয়ে দিলে? বলছে, দেখো আমরা তো শুধু গল্পই করব, অযথা কেন প্রদীপ জেলে তার তেলটাকে নষ্ট করা, মুখ না দেখলেও হবে, গল্প তো হবে। তখন দ্বিতীয় কৃপণ বললো, হ্যাঁ তা ঠিক বলেছ। তারপর গল্প হচ্ছে গল্প যখন শেষ হলো তখন প্রথম কৃপণ বলল, তাহলে এবার আমি প্রদীপটা জ্বালাচ্ছি। দ্বিতীয় কৃপণ সাথে সাথে বললো, আরে দাঁড়াও একটু সময় দাও। প্রথম কৃপণ বললো, কেন? বলে, আমি আসলে আমার জামা কাপড়টা তো খুলে রেখেছিলাম, আমরা তো এমনিই গল্প করছিলাম, অযথা জামা কাপড়টা পরে থাকলে ওটা বেশি দিন টিকবে না, সেজন্য ওটা খুলেই গল্প করছিলাম, আমাকে একটু সময় দাও, আমি জামাটা পরে নি। মহারাজ এই গল্পটি বলতেন আর ভক্ত মহলে খুব হাসির ফোয়ারা ছুটত। এই প্রসঙ্গে মহারাজ কাশী অদ্বৈত আশ্রম, যেটা রামকৃষ্ণ মিশনের একটি শাখা, সেখানের একটি ঘটনা খুব মজা করে বলতেন। কিন্তু কাশীর সেই অদ্বৈত আশ্রমে সেই সময় আর্থিক পরিস্থিতি খুব খারাপ ছিল। প্রতিদিনের মতো ভান্ডারী মহারাজ সেখানে চাল ডাল এগুলি বের করে নিয়ে গিয়েছেন, যেরকম রান্না হয় প্রতিদিনে রান্না হয়। অধ্যক্ষ মহারাজ ভান্ডারী মহারাজকে বললেন যে, শোনো, আজকে কিন্তু 5-6 জন বেশি খাবে। ভান্ডারী মহারাজ তখন বললেন যে, ঠিক আছে মহারাজ, তাহলে আমি আরেকটু ডাল নিয়ে আসি, ডালের পরিমাণটা বাড়াতে হবে। সেই সময় আর্থিক অবস্থা খুব খারাপ। তবুও অধ্যক্ষ মহারাজ খুব সরস মন্তব্য করে বললেন, আরে ডালে কি ডাল বাড়ে, জলে ডাল বাড়ে। তো পূজনীয় মহারাজের এরকম ছিল প্রচুর গল্প। পূজনীয় গম্ভীরানন্দজি যখন জেনারেল সেক্রেটারি ছিলেন সেই সময় ভূতেশানন্দজি ছিলেন অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি। এবং সেই সময় তো মোবাইল ফোন ছিল না, ল্যান্ড ফোন ছিল। এবার ওই অফিসে একটি ল্যান্ড ফোন, মানে বেলুড় মঠের যে প্রধান অফিস, সেখানে ল্যান্ড ফোনে ফোন এলে 3 জনকে ধরতে হতো। হয় গম্ভীরানন্দজি মহারাজ ধরতেন, না হলে ভূতেশানন্দজি অথবা অলপী মহারাজ, যিনি আরেকজন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, তিনি ধরতেন। কিন্তু 3 জনেরই ফোন ধরাতে প্রবল অনীহা। পূজনীয় ভূতেশানন্দজি মজা করে এই ঘটনাটি উপস্থাপিত করতেন। তিনি বলতেন, অলপী মহারাজের বাঙালি শরীর ছিল না, ফলে ফোন এলে তিনি পারতপক্ষে ধরতে চাইতেন না, কেননা কি বলতে, কি বলবেন, কি শুনবেন, কি তার উত্তর দেবেন। আর ভূতেশানন্দজি তিনি কানে একটু কম শুনতেন, সেজন্য তিনিও চাইতেন যে ফোন একটু এড়িয়ে যেত। এটা দেখে গম্ভীরানন্দজি মজা করে বলতেন যে, আমার 2 অ্যাসিস্ট্যান্ট, একজন বোবা একজন কালা, আর আমি নিজে অন্ধ। এখানে বলে রাখা প্রয়োজন, গম্ভীরানন্দজি একটু চোখে কম দেখতেন। সেটিও রসিকতা করে গম্ভীরানন্দজি বলতেন যে, আমার 2 অ্যাসিস্ট্যান্ট, এক বোবা এক কালা, আর আমি অন্ধ। এখানে ফোন রেখে কি হবে, ফোনটা নিচে অফিসে নামিয়ে দাও। একদিন কথা প্রসঙ্গে জর্জ বার্নার্ড শয়ের কথা উঠেছিল। পূজনীয় মহারাজ জর্জ বার্নার্ড শ প্রসঙ্গে 2টি ঘটনার কথা বলেছিলেন। একটি ঘটনা হচ্ছে যে এক মহিলা জর্জ বার্নার্ড শকে চিঠি লেখেন যে তার যে কমপ্লিট ওয়ার্কস সেটা তারা তাদের লাইব্রেরিতে রাখতে চান, কিন্তু তাদের আর্থিক পরিস্থিতি খুব খারাপ, তাই বার্নার্ড শ যদি সেই কমপ্লিট ওয়ার্কস, তার যে বইগুলি,
সেগুলি যদি তাদের লাইব্রেরিতে দান করেন তাহলে খুব সুবিধা হয়। বার্নার্ড শ এই চিঠি পড়লেন, পড়ে তিনি লিখে দিলেন, যারা আমার বই পয়সা দিয়ে কিনতে পারে না তাদের লাইব্রেরিতে আমার সেই বইগুলি রাখার দরকার নেই। যে মহিলা এই চিঠিটি লিখেছিলেন তিনি ছিলেন ভারী বুদ্ধিমতী। তিনি কি করলেন, বার্নার্ড শয়ের এই যে ঘুরে যে চিঠিটা তার কাছে এসেছে সেই চিঠিটি তিনি মিডিয়া করে অকশন করে বিক্রি করে দিলেন, যার ফলে তার কাছে প্রচুর অর্থ এলো। বার্নার্ড শয়ের কমপ্লিট ওয়ার্কস ছাড়াও আরো প্রচুর বইপত্র কিনলেন। আর এই বার্নার্ড শকেই একবার এক অভিনেত্রী তিনি বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। বিয়ের প্রস্তাব পেয়ে বার্নার্ড শ জিজ্ঞাসা করলেন যে আপনি কেন আমাকে বিয়ের প্রস্তাব দিচ্ছেন? সেই অভিনেত্রী তখন বলেছিল, আমার রূপ সৌন্দর্য এবং আপনার মেধা ও বুদ্ধি এই দুটি মিললে আমাদের সন্তান হবে উৎকর্ষ। বার্নার্ড শ বলেছিলেন উল্টোটাও তো হতে পারে। পূজনীয় ভূতেশানন্দজি যখন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, আরেকটি মজার ঘটনা আপনাদের সামনে উপস্থাপিত করছি। সেই সময় দুজন অনিল মহারাজ মিশন অফিসে সেবারত ছিলেন। একজন অনিল মহারাজ অ্যাকাউন্টস দেখতেন, আরেকজন অনিল মহারাজ তিনি ল অর্থাৎ আইন বিভাগটি দেখতেন। এবার গম্ভীরানন্দজি বা ভূতেশানন্দজি যে মহারাজ ল সেকশন দেখেন সেই অনিল মহারাজকে হয়তো ডেকে পাঠালেন, কিন্তু দেখা গেল যে অন্য অনিল মহারাজ এসে হাজির। গম্ভীরানন্দজি এটাতে খুব বিরক্তি বোধ করে ভূতেশানন্দজিকে বললেন যে আপনি এর সমস্যার সমাধান করুন। ভূতেশানন্দজি ভারী অদ্ভুত সমস্যার সমাধান করলেন। তিনি বললেন, অ্যাকাউন্টস দেখেন তার নাম হবে অনিল, আর যিনি ল দেখেন তার নাম হবে লানিল। গম্ভীর মহারাজ উচ্চ স্বরে হাসতে লাগলেন। তারপর থেকে গম্ভীর মহারাজ এটি অ্যাপ্লাই করতেন, অনিল আর লানিল। গম্ভীরানন্দজি তিনি আর্মিতে ছিলেন, আর তার ব্যক্তিত্ব এমন ছিল যে সাধারণ ভক্ত থেকে সাধু সন্ন্যাসী সকলেই তাকে শ্রদ্ধা এবং সমীহ করতেন। গম্ভীরানন্দজি মজা করে বলতেন যে কাউকে বুঝিয়ে সুঝিয়ে কিছু বলার ব্যাপার থাকলে ভূতেশানন্দর কাছে পাঠাবে, আর যদি বকাঝকা করে বোঝাতে হয় তাহলে আমার কাছে পাঠাবে। পূজনীয় গম্ভীরানন্দজি এবং ভূতেশানন্দজি দুজনের চরণে আমাদের চ্যানেলের পক্ষ থেকে ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করি। কেমন লাগলো এই ভিডিও অবশ্যই জানান কমেন্ট বক্সে, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। নমস্কার।